বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 22শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্ত যে লিখিত পরীক্ষা, সেটার আজকে ষষ্ঠ ক্লাস। এবং আজকে আমরা আলোচনা করব আমাদের যে সাজেশনের যে 6 নাম্বার প্রশ্নটা আছে, 6 নাম্বার প্রশ্নটা আলোচনা করব। দেখেন, 6 নাম্বার প্রশ্নটা একটু আপডেট হবে, আপনাদের কারোরই কোনো নোট টোট দেই নেই। 6 নাম্বার প্রশ্নটা একটু আপডেট হবে। 6 নাম্বার প্রশ্নের আম, কতে আছে দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী এফআইআর ও নালিশ বা কমপ্লেইন্ট কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখ করে আলোচনা করুন। অর্থাৎ এখানে জানতে চেয়েছে যে এফআইআর কি এবং নালিশ কি। অতঃপর জানতে চেয়েছে প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য, মানে সাবস্ট্যান্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কি, এটা একটা। এরপরে জানতে চেয়েছে এজাহারের ভিত্তিতে ও নালিশি দরখাস্তের ভিত্তিতে শুরু হওয়া ফৌজদারি মামলার মধ্যে পদ্ধতিগত পার্থক্য নিরূপণ করুন। এটা আগে যারা নোট পেয়েছেন ওনাদের আছে। নতুন যেটা যুক্ত হবে সেটা হলো এবছরের প্রশ্ন, এফআইআর লেখা লাগবে না, পরে পাবেন। এফআইআর, জিডিএনটি এবং ইউডি মামলার মধ্যে পার্থক্য নিরূপণ করুন। কখন একটি ইউডি মামলা এফআইআর এ রূপান্তরিত হয়। সো এছাড়া আরো অনেক প্রশ্ন আছে, এগুলো এই জায়গায় 5-6 নম্বরে যুক্ত হবে। তো তার আগে আসেন আমরা আলোচনা করি। আগে বোঝার বিষয় আছে যে এফআইআর এবং নালিশের ভিত্তিতে যে দায়ের হয় যে মামলা, এইগুলোর মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে। তো এখানে পড়ার আগে এমনি মৌখিকভাবে আলোচনা করি, সবাই একটু শুনেন যে একটা ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়। একটা হচ্ছে কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে, আর একটা হচ্ছে থানায়। তো থানায় মামলা দায়েরের ক্ষেত্রে দুইটা পদ্ধতি অবলম্বন করা হয়। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এক পদ্ধতি, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে এক পদ্ধতি। এখন তার আগে আমাদের বোঝা উচিত যে আমলযোগ্য অপরাধ কি আর আমল অযোগ্য অপরাধ কি। আমলযোগ্য অপরাধকে বলে কগনিজেবল অফেন্স, আমল অযোগ্য অপরাধকে বলে নন কগনিজেবল অফেন্স। সো এটা আমরা কিভাবে বুঝবো? আইনের ভাষা ছাড়া যদি স্বাভাবিক বাংলায় বলি যে কগনিজেবল অফেন্স মানে হলো যে অফেন্স হচ্ছে গুরুতর প্রকৃতির, মানে বড় বড় অপরাধ, খুন, ধর্ষণ, তারপরে মারামারি, গুরুতর জখম, এগুলো হচ্ছে কগনিজেবল অফেন্স। আর নন কগনিজেবল অফেন্স হলো ছোটখাটো যে সকল অপরাধ, ওই যে চর থাপ্পড় দেওয়া, মানহানি করা, এইগুলা এগুলো হলো এমনি বোঝার স্বার্থে। বাট আইনের ভাষায় বললে এভাবে বলতে হয়, যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। অর্থাৎ পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ বিনা পরোয়ানায়, এ জায়গায় ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, ওনার কাছে অভিযোগ করছে, উনি বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে, এটাকে বলে আমলযোগ্য অপরাধ। আর যে সকল অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে না, মানে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে তারপর উনি গ্রেফতার করবে, সেটার বলে আমল অযোগ্য অপরাধ। সো এখানে যে জিনিসটা আমার জানা দরকার, আমলযোগ্য অপরাধের কে বলে, কি বলে, কগনিজেবল অফেন্স। ঠিক আছে। সো এইটারে আর একটা বাংলা ধর্তব্য অপরাধ। ধর্তব্য কি বলে বলেন? ধর্তব্য আপনাদের চলে আসতেই পারে, দেখা গেলো যে আমলযোগ্য না দিয়ে দিয়ে দিছে যে ধর্তব্য অপরাধ কি, তখন আবার বুঝতেছেন না যে ধর্তব্য অপরাধ কি। সো আমলযোগ্যর আর এক নাম ধর্তব্য বা কগনিজেবল, আর আমল অযোগ্যর আর এক নাম কি, অধর্তব্য। অধর্তব্য বা নন কগনিজেবল। সো এই আমলযোগ্য কোন কোন অপরাধ আমলযোগ্য আর কোন কোন অপরাধ আমল অযোগ্য, এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল। ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল আমাদের এই লিখিত কোনো প্রশ্নে নাই। বাট ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল হলো এমন একটা জিনিস যে এটা অবশ্যই আপনার জানা দরকার। শুধুমাত্র উকিলজীবী না, শুধুমাত্র আইনজীবী না, উকিল, বিচারক, পুলিশ, সবারই দ্বিতীয় তফসিল সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। বা ধারণা থাক বা না থাক, কিছু দরকার হলে দ্বিতীয় তফসিল খুলে দেখে যে এটা কি আমলযোগ্য নাকি আমল অযোগ্য, এটা কি আপোষযোগ্য নাকি আপোষ অযোগ্য। শুনেন, উকিল হওয়ার জন্য, বিচারক হওয়ার জন্য মুখস্থ করা লাগে, কিন্তু যখন একবার হয়ে যাবেন তখন আর মুখস্থ করার দরকার নাই, তখন সবকিছু দেখে দেখেই চালানো যাবে। তো তাহলে
আমলযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের সম্পর্কে বলা আছে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম। ওই জায়গায় বলছে পুলিশ মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, মানে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে। এরকম কোন অপরাধের ওই জায়গায় যদি লেখা থাকে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা শেয়াল অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে ধরে নিতে হবে এটা হলো আমল যোগ্য। আর যদি লেখা থাকে যে মে নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, তাহলে মানে ওয়ারেন্ট ছাড়া গ্রেফতার করতে পারে না, তাহলে এটা কি আমল অযোগ্য। বুঝতে পেরেছেন? তো ধরেন আমরা আগে থানায় মামলা শিখি। থানার মামলার ক্ষেত্রে বলতেছে যে একজন একটা, আপনার আশেপাশে একটা আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে। এখন এটা আমাদের জানা উচিত যে ফৌজদারি মামলা কে দায়ের করতে পারে। একজন ব্যক্তির ধরেন তার ভাই হত্যা হয়েছে, ভাই হত্যা হয়েছে, মারা গেছে, হত্যা করছে আরেকজন এসে, তাহলে এই ওনার হত্যা মামলাটা কি করবে? এমন না যে তার যে আপন ভাই সে করবে, তার পিতামাতা করবে, সে করবে। ফৌজদারি মামলা যে কেউ করতে পারে, যে ঘটনা জানে, যে দেখেছে অথবা যে শুনেছে, যে কেউ দায়ের করতে পারে। তো যেই হোক না কেন, ধরেন ধরে নিলাম যে জানে, সে থানায় গিয়েছে, থানায় গিয়ে মৌখিকভাবে বলতে পারে বা আগে থেকে লিখিত আকারে নিয়ে যেতে পারে। আগে থেকে যদি লিখিত আকারে নিয়ে যায় এটারে বলে এজাহার। আর যদি লিখিত আকারে নেওয়ার সুযোগ তার না হয়, তখন থানায় গিয়ে উনি বলবে যে অমুক জায়গায় অমুক ঘটনা হয়েছে, তখন ওনার বর্ণনা মতে ওই জিনিসটা লিখে নেওয়া হবে, ওইটাও কি এজাহার। অর্থাৎ উনি এজাহার লিখে নিয়ে যেতে পারেন, অথবা ওখানে গিয়ে বললে ওনার বর্ণনা মতে ওটা লিখে নিবে এবং পরে ওনাকে ওইটা কি পড়ে শোনানো হবে। তাহলে এজাহার লিখিত হইতে পারে, এজাহার কি মৌখিক হতে পারে। আপনি এজাহারের নিয়ে যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গেলেন, যদি উনি মনে করে যে এজাহারে যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে এই ঘটনার সত্যতা আছে, এই ঘটনা আদৌ ঘটেছে, তখন উনি এজাহারটা থানায় নির্দিষ্ট যে ফর্ম আছে বিপি 27 ফর্ম বা বই বলে, এজাহারের সারাংশ ওই জায়গায় রেকর্ড করবেন, লিখে নেবেন। তো এজাহারটা যখন বিপি 27 ফর্মে রেকর্ড হয়ে যাবে, তখন এজাহার হয়ে যাবে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো এজাহার আর এফআইআর কিন্তু অ্যাকচুয়ালি এক জিনিস না। অনেকে অবশ্যই এক জিনিস ভাবেন, বা প্রকৃতপক্ষে এক জিনিস না, পার্থক্য আছে। আপনি আপনার অভিযোগটা নিয়ে গেলেন থানায়, এখনো রেকর্ড হয় নাই, এই নিয়ে যাওয়া পর্যন্ত এটা বলে এজাহার। এজাহার মৌখিক হতে পারে, এজাহার কি লিখিত হতে পারে। এজাহারে শুধু স্বাক্ষর করে এজাহারকারী। এজাহার হলো আরবি শব্দ, এজাহারের অর্থ হলো দরখাস্ত। এজাহারে শুধু স্বাক্ষর করে কে? এজাহারকারী। আর যখন এজাহারটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ বিপি 27 ফর্ম, এখন যদি বলেন স্যার বিপি 27 ফর্ম এটা কোথায় আছে, বিপি 27 ফর্ম সম্পর্কে বলা আছে দ্য পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি 1943-এর প্রবিধি 1943-এর প্রবিধি 243-এ। বুঝতে পারছেন? 243 এটা আপনার মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখেন এজাহার শব্দ, প্রি এফআইআর, এগুলো অ্যাকচুয়ালি বলা আছে কোথায়? পিআরবিতে। পিআরবিতে ইভেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এই শব্দটাও সিআরপিসিতে নাই, এটা আছে কোথায়? পিআরবিতে। তো যাই হোক, বাট সিআরপিসিতে এফআইআর সম্পর্কে আলোচনা করা হয়েছে 154 ধারায়। তাহলে যখন এজাহার এফআইআর হয়ে গেল, তখন সেটাতে স্বাক্ষর করবে দুইজন, ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করবে, আবার যিনি এজাহারকারী সংবাদদাতা তিনিও করবেন। দেখেন, জিয়ার মামলার ক্ষেত্রে যিনি দায়ের করে তারে যদিও আমরা বাদী বলি কোর্ট কাছারিতে, বাট অ্যাকচুয়ালি তারে আইনের যে ভাষা সেই ভাষায় তারে ইংরেজিতে বললে ইনফরমেন্ট, আর বাংলায় বললে সংবাদদাতা। বুঝতে পারছেন? তাহলে আমার বুঝতে হবে যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানায় তথ্য জানালে কি হয়। আপনি তো এজাহার নিয়ে গেলেন, এজাহার পরবর্তীতে হচ্ছে কি এফআইআর। এখন 154 ধারায় এফআইআর হওয়ার সাথে সাথে ওই মামলাটার তদন্ত পুলিশ করতে পারবে, ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে। এই যে যে এফআইআর হলো, এখানে আমরা বুঝতে হবে, আমরা তো এই উত্তর পূর্ব পরে, আগে আমার কথা শুনেন। এই যে যে এফআইআর হলো, এটাকে বলে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। এফআইআর কেস বা কি পুলিশ স্টেশন কেস। অর্থাৎ এজাহারের পরের ধাপ হচ্ছে এফআইআর। এফআইআর রেকর্ড হওয়ার পরে, এফআইআর রেকর্ড হওয়ার 24 ঘন্টার মধ্যে ওই এফআইআর এর কপিটা জিআরও অফিসে, জেনারেল রেজিস্টার অফিসার, জিআরও বলে জেনারেল রেজিস্টার অফিসার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কয় তলায়?
দোতলায়, গোপালগঞ্জের দোতলায়, অন্যান্য জায়গায় অন্য জায়গায় থাকতে পারে। দোতলায় গিয়ে এফআইআর এর ওই কপিটা, এফআইআর এর বিষয়বস্তু জিআরও অফিসের আবার একটা রেকর্ড বই আছে, জিআরও অফিসের রেকর্ড বইতে যখন এফআইআর এর তথ্যাবলী ওই জায়গায় রেকর্ড হবে, তখন এই এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেসটা হয়ে যাবে জিআর কেস, জেনারেল রেজিস্টার্ড কেস, জেনারেল রেজিস্টার্ড কেস। তাহলে এটা আমার বুঝতে হবে যে এজাহারের সাথে এফআইআর এর যেরকম পার্থক্য আছে, এফআইআর বা পুলিশ স্টেশন কেসের সাথে পার্থক্য আছে কার? জিআর কেসের, জিআর কেসের। তাহলে প্রথমে হচ্ছে এজাহার, এজাহার যখন রেকর্ড হচ্ছে তখন হচ্ছে এফআইআর বা এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেসটা যখন জিআরও অফিসে গিয়ে ওখানকার বইতে রেকর্ড হচ্ছে তখন এটারে বলে কি? জিআর কেস। বুঝেন কিনা? তাহলে এই যে যে এতক্ষণ ধরে যা বললাম, এই সবকিছু প্রযোজ্য কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? আমলযোগ্য। তাহলে থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেয় তাহলে এইভাবে এই মামলার সূচনা হয়। এখন আমরা চলে আসি, থানায় যদি আমল অযোগ্য অপরাধের তথ্য দেয়, আমল অযোগ্য, থানায় আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে কি হবে? থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য দেন তাহলে এটা তো এফআইআর হচ্ছে না, তখন এটা হয়ে যাবে জিডি, জেনারেল ডায়েরি এন্ট্রি, জেনারেল ডায়েরি এন্ট্রি। অর্থাৎ জিডি, ধরেন একজন আর একজনকে অকথ্য ভাষায় গালাগালি করছে বা একজন আর একজনকে থাপ্পড় দিছে, সো এগুলা বিষয়, এগুলাই তো আমলযোগ্য অপরাধ। আপনি যখন থানায় যে বললেন, জিডি হিসেবে এন্ট্রি করলো এবং এটা সাথে সাথেই ওই অপরাধের তদন্ত করতে পারবে না, বরং এই সংবাদদাতাকে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করবে। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় তাহলে 155 ধারা অনুসারে পুলিশ তদন্ত করতে পারবে। অনুমতি পাওয়ার পরে তদন্তকারী কর্মকর্তার আমলযোগ্য অপরাধের ক্ষেত্রেও যে ক্ষমতা, আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রেও কি সেই ক্ষমতা। শুধু আমলযোগ্যের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতির দরকার নাই, বাট আমল অযোগ্যের ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন আছে। এ হলো পরবর্তীতে এই জিডি থেকে পরবর্তীতে যে মামলার সৃষ্টি হয় সেটা বলে নন জিআর। কি বলেন? নন জিআর। তো এই হলো জিআর এবং নন জিআর এর মানে জিআর নন জিআর বা এফআইআর বা জিডি এর মধ্যকার যে পার্থক্য সেটা। তো আপনারা বুঝছেন কিনা বলেন তো যে জিআর মামলা কাকে বলে আর নন জিআর মামলা কাকে বলে? জিআর মামলা অবশ্যই সেটা আমলযোগ্য অপরাধ, নন জিআর মামলা মানে কি? আমল অযোগ্য অপরাধ। এই হচ্ছে কথা। তো জিআর নন জিআর যাই হোক না কেন, যাই বলুক না কেন, এই মামলার সূচনা হয় কোথা থেকে? থানা থেকে। এখন জিআর বা নন জিআর মামলায় যে তদন্ত যারা করে তাকে বলে আয়ো। আয়োর অর্থ হলো ইনভেস্টিগেটিং অফিসার, নট গেশন, ইনভেস্টিগেটিং অফিসার। অনেকে আপনারা অনেক বইতেও লেখা আছে ইনভেস্টিগেশন অফিসার, বাট অ্যাকচুয়ালি আইও মিনস ইনভেস্টিগেটিং অফিসার, মানে তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী কর্মকর্তা পরে তদন্ত তদন্ত করে কখনো জবানবন্দি নেই, তল্লাশি করে, কেস ডায়েরি, মোটামুটি পুলিশ রিপোর্ট, এগুলো সামনে আমরা পড়বো। বাট আপাতত বুঝাইলাম যে থানায় মামলা করলে একটা মামলার প্রাথমিকভাবে কিভাবে শুরু হয়। তো এখন আমরা একটু চলে আসি কোর্টে। কোর্টে মামলা কেন করবেন যদি প্রশ্ন আসে যে থানা থাকতে কোর্টে কেন মামলা করবেন? দেখেন, ফৌজদারি মামলা তো বললাম দুই ভাবেই করা যায়, থানায়ও করা যায়, কোর্টেও করা যায়। এখন আপনি যদি মনে করেন থানায় করবেন, থানায় করবেন, যদি মনে করেন যে কোর্টে করবেন, কোর্টে করবেন। তবে নির্দিষ্ট কিছু মামলা আছে এই মামলাগুলো কোর্টেই করতে হয়, আবার নির্দিষ্ট কিছু মামলা আছে ধরেন এই মামলাগুলো থানায় করা যায় না, মানে কোর্টেই করতে হয়। আর বড় বড় যে সকল মামলা, খুনের মামলা, খুনের মামলা সর্বদা থানাই হয়, মানে জিআর ফরম্যাটেই হয়। খুনের মামলা ধরেন অনেক সময় এরকম হয় যে আপনি আহ, কোনো একটা মারামারি অপরাধ সংগঠিত হয়েছে, আপনি থানায় গেলেন, থানায় যাওয়ার পর রাজনৈতিক চাপে বা যে কোনো কারণে পুলিশ অফিসার ওই মামলা রেকর্ড করতেছে না, তখন এখন আপনার তাহলে করণীয় কি? আপনি তো আর থেমে থাকবেন না, তখন আপনি ওই বিষয় নিয়ে আবেদন করে গিয়ে কোথায়? কোর্টে। তো থানায় থেকে ব্যর্থ হলে কোর্টে যাওয়া যায়, বা আপনি থানায় যান বা না যান, সরাসরি কোর্টে দায়ের করা যায়। এখন কোর্টে গেলে আমলযোগ্য হোক বা আমল অযোগ্য হোক, উভয় ক্ষেত্রেই কোর্টে মামলা দায়ের করে 200 ধারায়। বলা হয় যে 200 ধারা, 200 ধারায় আছে অ্যাকচুয়ালি কি আছে? 200 ধারায় আছে যে আপনার ফরিয়াদির জবানবন্দি, ফরিয়াদির জবানবন্দি। 200 ধারা মানে হলো আপনি যখন সিআর মামলা পিটিশন, সিআর মামলার আর্জি লিখে
উকিলের মাধ্যমে দাখিল করলেন, দাখিল করার পর ওই মামলার প্রতিদিন ফাইলিং হয়, যে অমুক থানার ফাইলিং আজকে আমলি আদালত। ফাইলিং এ যখন ডাকে তখন যিনি কমপ্লেইনেন্ট মানে নালিশকারী তাকে কাঠগড়ায় ডাকে, তিনি দ্বারাই উকিল সাহেবের জবানবন্দি নেয়, আপনার নাম কি, বাসা কোথায়, ঠিকানা কোথায়, কি ঘটনা ঘটছে। তারপর উকিল সাহেব বলে যে এর অনার এই ঘটনা ঘটছে, আমার একটা প্রসেস ইস্যু করতে মর্জি হয় বা ওয়ারেন্ট ইস্যু করতে মর্জি হয় বা একটা তদন্ত দিতে মর্জি হয়। তো এই যে যে এইভাবে যে মামলা সূচনা হয় 200 ধারা, এটা বলে সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এখন সিআর মামলার যে নালিশ আপনি দিচ্ছেন, প্রাথমিকভাবে যেটা উকিল সাহেব লিখে টিকে দিলেন, ওই জায়গায় শুধু কিন্তু আপনি সিগনেচার করেন, উকিল সাহেবও সিগনেচার করে, আর কে করে, আপনি করেন। ওই জায়গা কিন্তু প্রাথমিকভাবে ওই জায়গা বিচারক সিগনেচার করে না। বাট যখন আপনার মামলাটা ফাইলিং হয়ে গেল, জবানবন্দি যে বিচারক মহোদয় লিখেন, লেখার পরে যখন যে আদেশই দেখ না কেন, তদন্ত দেখ, তারপরে প্রসেস ইস্যু করুক, যাই দেখ না কেন, ওই যে বলে যে সিগনেচার করে যাবেন। তার মানে ওই সারাংশতে যখন বিচারক মহোদয় লিখে ফেললেন, তখন ওই সারাংশতে বিচারকও সিগনেচার করবেন, আবার কে, নালিশকারীও সিগনেচার করবেন। তাহলে এইভাবে যে মামলার সূচনা হচ্ছে তারে বলে কি, সিআর মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস। তাহলে আমরা জেনে ফেললাম যে প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর কি এবং নালিশি মামলা কি। এখন নালিশি মামলার এফআইআর এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য আছে কিনা, পরীক্ষায় প্রশ্ন আসে। কিছু কিছু প্রশ্ন একই টাইপের, ধরেন বলতে পারে যে নালিশি মামলা আর এফআইআর এর মধ্যে পার্থক্য এক জিনিস, জিআর মামলা আর সিআর মামলার মধ্যে পার্থক্য কি, একই জিনিস, খালি রূপ ভিন্ন। কারণ আমরা জানি যে এফআইআর একটু পরে গিয়ে কি হয়ে যাচ্ছে বলে, এফআইআর এফআইআর একটু পরে গিয়ে কি হয়ে যাচ্ছে, জিআর মামলা হয়ে যাচ্ছে। এফআইআর একটু পরে জান না, এফআইআর একটু পরে হয়েছে জিআর মামলা। তাহলে এফআইআর জিআর মামলা সিআর মামলার পার্থক্য এক, বা এফআইআর বা সিআর মামলার পার্থক্যও কি একই। জাস্ট ওই জিনিসটারে আপনার একটু প্রথমে লেখার আগে একটু কনভার্ট করে নিতে হবে, যে প্রথমে থাকে এফআইআর, পরবর্তীতে জেনারেল রেজিস্টার, মানে পরবর্তীতে যখন জিআর অফিসে গিয়ে বইতে নিবন্ধন হয় তখন এটা হয়ে যায় কি, জিআর মামলা। তো এখন পার্থক্য আসলে কি, পার্থক্য আমরা কিভাবে লিখবো, আপনারা অধিকাংশ মানুষ পার্থক্য মুখস্থ করেন। পার্থক্য অ্যাকচুয়ালি মুখস্থ করার কিছু নাই, পার্থক্য হলো যে অনুধাবন করা। যদি আপনি নিজে থেকে বুঝেন তাহলে পার্থক্য নিজে নিজেই যে কোনো জিনিসের পার্থক্য লেখা যায়। কিভাবে লেখা যায়, প্রথমে আপনি বললেন যে জিআর মামলা হয় কোথায়, জিআর মামলা হয় থানায়, সূচনা হয়। আর সিআর মামলা হয় কোথায়, কোর্টে। একটা পার্থক্য পেয়ে গেলাম। তারপরে বললাম যে জিআর মামলা শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে, আমলযোগ্য। সিআর মামলা আমলযোগ্য, আমলযোগ্য কি, উভয় ক্ষেত্রেই হতে পারে নাকি। তারপরে বললাম যে জিআর মামলার ক্ষেত্রে তদন্ত করতে অনুমতির দরকার নাই, কিন্তু সিআর মামলার ক্ষেত্রে তদন্ত করতে অবশ্যই কি, অনুমতির দরকার আছে। তো এরকম অসংখ্য পার্থক্য আমরা, হ্যাঁ ধারাগত, তারপরে ইংরেজি প্রতিশব্দগত অনেক পার্থক্য আমরা সামনে গিয়ে পাবো। সো আমরা একটু পড়া শুরু করি, দেখেন এই জায়গা পড়া শুরু করি, একটু বুঝাইলাম আর কি। হ্যাঁ নোট পাবেন, নোট পাবেন, বাট একটু দেরিতে পাবেন। আগে এখানে যা দেখাচ্ছি এটা একটু বুঝেন, আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই তো, আবার এক ল্যাপটপ নষ্ট, এটা দিয়ে ক্লাস নিচ্ছে, একটু দেখেন। সামথিং ইজ বেটার দেন নাথিং, একেবারে ক্লাস না হওয়ার হচ্ছে এইটুকু একটু উপভোগ করেন। দেখেন প্রাথমিক তথ্য বিবরণী ও নালিশ কি, সংশ্লিষ্ট ধারাসমূহ উল্লেখে আলোচনা করুন। প্রাথমিক তথ্য বিবরণী কি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। তো প্রথমে দেখেন, ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, থানায় এজাহার দাখিল বা প্রাথমিক তথ্য বিবরণীর মাধ্যমে, আর আদালতে কি, নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে। থানায় ফৌজদারি মামলা দায়ের সম্পর্কে 154 ধারা ও কত, আন্ডারলাইন 155 ধারা আলোচনা করা হয়েছে। আদালতে নালিশি দরখাস্ত দায়ের সম্পর্কে ফৌজদারি কার্যবিধির কত ধারায়, 200 ধারায় আলোচনা করা হয়েছে। ঠিক আছে। সো চলে আসি আমরা প্রাথমিক তথ্য বিবরণী কি, এফআইআর। আমরা এতক্ষণ ধরে যা বললাম এই জিনিসগুলোই যদি আপনি আপনার ভাষায় লেখেন তাইলে এফআইআর হয়ে গেছে। এই যে দেখেন, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি এর বিধি 243 অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে যে সংবাদটি সর্বপ্রথম থানায় আসে সেই সংবাদটি এফআইআর হিসেবে গণ্য হবে। বুঝেন, যে যে তথ্যটা সর্বপ্রথম থানায় আসে সেটাই হবে কি, এফআইআর। ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে, আন্ডারলাইন করবেন, মৌখিকভাবে দেওয়া প্রত্যেকটি সংবাদ তিনি লিখে নেবেন, অথবা তার নির্দেশক্রমে কি হবে, লিখিত হবে, এবং সংবাদদাতাকে সেটা পড়ে শোনাতে হবে
এবং লিখিতভাবে প্রদত্ত বা উপযুক্ত মতে লিখিত এরূপ প্রত্যেকটি সংবাদ তা প্রদানকারী ব্যক্তি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং এর সারমর্ম উক্ত কর্মকর্তা কর্তৃক সেই বিষয়ে সরকারের নির্দেশিত আকারে রক্ষিত একটি বইতে লিপিবদ্ধ করতে হবে। এগুলো হচ্ছে বইয়ের ভাষা, বাট আপনি আপনার ভাষায় লিখতে পারেন। আপনি এভাবে লিখতে পারেন যে যদি কোথাও কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হয় তাহলে সংবাদদাতা ওই তথ্যটি থানায় গিয়ে জানাতে পারেন, লিখিত আকারে অথবা কি মৌখিকভাবে। লিখিত আকারে জানাইলে, যদি মৌখিকভাবে জানায় তাহলে ওনার মৌখিক বর্ণনা মতে ওই তথ্যটা লিখে নেওয়া হবে, অতঃপর ওনাকে সেটা পড়ে শোনানো হবে। লিখিত বা মৌখিক যেভাবেই জানাক না কেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি এজাহারের উপর ভিত্তি করে এজাহারের তথ্যাবলী থানার যে নির্ধারিত ফরম আছে BP-27 ফর্ম, সেখানে যদি লিপিবদ্ধ করে তখন সেই এজাহারটা হয়ে যাবে কি এফআইআর। এভাবে লিখলেন, এরপর বললেন যে এজাহারে শুধুমাত্র স্বাক্ষর করে এজাহারকারী এবং এফআইআর এ স্বাক্ষর করে কে সংবাদদাতা বা এজাহারকারী এবং সেই সাথে কি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই যে যা জানলেন এটাই এফআইআর, এবং বলে দিলেন যে এজাহার এফআইআর এর ক্ষেত্রে এটা তদন্ত করতে ম্যাজিস্ট্রেটের কোনো অনুমতির প্রয়োজন নেই। বুঝেন নাই? তো এই এই ভাষায় যে লিখতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। আপনি যা জানেন সেই কথাগুলো আপনার ভাষায় লিপিবদ্ধ করলেই হবে ইনশাল্লাহ। এখন দেখেন, আমাদের যেটা জানাইতে হবে এফআইআর এর প্রধান বৈশিষ্ট্যগুলো। দেখেন, বৈশিষ্ট্য আসলে এফআইআর যা যা আছে সেইগুলার দু একটা বর্ণনা দিলেই হয়ে যাবে কি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য আমি বলতে পারি যে এফআইআর দায়ের করে কোথায়, থানায়। এফআইআর দায়ের করে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। এফআইআর মৌখিক হতে পারে, এফআইআর কি লিখিত হতে পারে, এগুলাই বৈশিষ্ট্য। সো দেখেন, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে এফআইআর দাখিল করা হয়, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বরে দেখেন, আমলযোগ্য অপরাধের সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি এফআইআর দাখিল করতে পারে। জানে বলতে তার যে সরাসরি প্রত্যক্ষদর্শী হতে হবে এমন কোনো কথা নেই, সে যদি কারো কাছ থেকে শুনে থাকে সেটাও এফআইআর হতে পারে। তারপরে দেখেন, এফআইআর দাখিল করতে হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। কার কাছে? ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট। এখন আবার কেউ জিজ্ঞেস করেন না, স্যার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা কতকাল ভারপ্রাপ্ত থাকবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজীবনই ভারপ্রাপ্ত থাকবে, কারণ ওনার পদবিটাই ভারপ্রাপ্ত। আসেন, তারপরে দেখেন যে এফআইআর হলো সরকার কর্তৃক নির্ধারিত ফর্ম, যা বিপি ফর্ম, বাংলাদেশ পুলিশ ফর্ম নামে পরিচিত। এখানে একটু লিখে রাখতে পারেন, বিপি ফর্ম কত বলেন তো? বিপি ফর্ম 27। তারপরে দেখেন, এফআইআর এর ক্ষেত্রে সংবাদদাতাকে থানার পুলিশ কর্মকর্তার কাছে শপথ করতে হয় না। শপথ করতে হয় না মানে ওখানে গিয়ে উনি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব, এই ধরনের কোনো কথাটা ওখানে গিয়ে বলা লাগে না। তারপরে দেখেন, এফআইআর সংবাদদাতা ও ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর থাকতে হয়। এফআইআর স্বাক্ষর করবে কে? সংবাদদাতা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, দুইজনই করবে, দুইজনই। আর এফআইআর এর মাধ্যমে দাখিলকৃত মামলা জিআর বা জেনারেল রেজিস্টার মামলা নামে পরিচিত। এই জায়গায় জেনারেল রেজিস্টার আছে না, TERED হবে, লাস্টে একটা ইডি যোগ করবেন, TERED, রেজিস্টার্ড, জেনারেল রেজিস্টার্ড, TERED মামলা নামে পরিচিত। এফআইআর এর মাধ্যমে মামলা রুজু করে পুলিশ ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া তদন্ত শুরু করতে পারে। এফআইআর এর মাধ্যমে যে মামলাটা শুরু হলো এটা তদন্ত করতে কি কি লাগবে? ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। সো বৈশিষ্ট্যও কিন্তু আপনি যা যা জানেন এইগুলাই সবই কি বৈশিষ্ট্য, আলাদা করে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এখন আমরা চলে আসি এফআইআর এর গুরুত্ব ও ব্যবহার। এফআইআর অর্থ কি বিথিকা বলেন? আপনারা বলতে দেন, বলেন এফআইআর অর্থ কি? প্রাথমিক তথ্য বিবরণী। ইংরেজিতে কি বলে বলেন? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এফআইআর এফআইআর কোন অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যাধিক। এফআইআর তো যে কোনো অপরাধের একটা মামলা সূচনা হয় কিসের মাধ্যমে? এফআইআর মাধ্যমে। সো এজন্য, যেমন এফআইআর হলো ফৌজদারি মামলার ভিত্তি। দেখেন একটু ব্যাখ্যা করি, সেটা হলো যে একটু আপনারা সর্বশেষ যে লিখিত পরীক্ষা দিয়ে আসলেন, এখানে একটা প্রশ্ন এসেছিল এইভাবে যে একজন ব্যক্তি মারা গেছে বা হত্যা করা হয়েছে, তার ভাই বা আত্মীয় গিয়ে এফআইআর করছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে জানতে পারলো যে যে ব্যক্তি এফআইআর করছে উনি হলো প্রকৃত হত্যাকারী।
পরে পুলিশ গিয়ে ওই বিষয়ে আবার এফআইআর দায়ের করছে। কারণ যে হত্যা করছে সে এফআইআর দায়ের করছে, পুলিশ গিয়ে আবার এফআইআর দায়ের করছে। এখন প্রশ্ন ছিল এরকম যে এই ক্ষেত্রে কোনটা এফআইআর হিসেবে প্রাধান্য পাবে, আপনারা যে প্রশ্ন লিখে আসছেন। তো এক্ষেত্রে উচ্চ আদালতের নজিরে আছে যে সর্বপ্রথম যে সংবাদটা আগে দেয়া হয়েছে সেটাই হবে কি, এফআইআর। তাহলে ওই যে যে হত্যা করছে, যে হত্যা করছে সেই যদি এফআইআর করে থাকে, তবুও সে যে এফআইআরটা করছে ওইটাই এফআইআর হিসেবে কি হবে, গণ্য হবে। আর পুলিশ যা তদন্ত করছে, পুলিশের যা কিছু আছে এগুলো সব গণ্য হবে 161 হিসেবে। 161 হিসেবে পুলিশ তদন্ত করে যদি কিছু পায় এগুলো গণ্য হবে 161 হিসেবে। এখন যদি বলেন স্যার তাহলে পুলিশেরটা এজাহার হবে না কেন? পুলিশেরটা এজাহার হতো যদি ঘটনা আলাদা হতো। পুলিশ তদন্ত করে যদি পাইতো যে মারা যায় গেছে, ও মারা যায় না, মারা গেছে হচ্ছে আর একজন, তাইলে আবার পুলিশ নতুন কি করে করতো, নতুন করে এজাহার দায়ের করতো। বুঝতে পারছেন? কিন্তু যে ক্ষেত্রে ঘটনা একই কিন্তু এজাহার হয়েছে অনেকগুলা, মানে হত্যা মামলা একটাই, একজনকে হত্যা করেই, হত্যা কেন্দ্র করেই অনেকগুলো এজাহার, অনেকগুলো এফআইআর দায়ের করা হয়েছে, তাহলে প্রাধান্য পাবে কোনটা? সর্বপ্রথমটা। কোনটা বলেন? সর্বপ্রথমটা। তো তাহলে এফআইআর কোনো অপরাধের সবচেয়ে আগের সংবাদ বলে এর গুরুত্ব অত্যধিক, যেমন এফআইআর ফৌজদারি মামলার কি বলেন, ভিত্তি। তারপরে দেখেন এফআইআর উপর ভিত্তি করে মামলার তদন্ত কাজ শুরু হয়। কোনো অপরাধের তদন্ত হতে বিচারে আসা পর্যন্ত যে সময় ব্যয় হয় এর মধ্যে কিছু তথ্য ভুলে যাওয়া স্বাভাবিক, এই ক্ষেত্রে এফআইআর এর গুরুত্ব অনেক। তারপর দেখেন আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করার জন্য এফআইআর ব্যবহার করা হয়, এফআইআর ব্যবহার করে আদালত ঘটনার প্রথম বিবরণ জানতে পারে, ইত্যাদি। এখন আমরা প্রশ্নের পরের অংশ আছে, নালিশি দরখাস্ত পরে পড়তেছি, প্রশ্নের এক অংশে আছে যে এফআইআর কি সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে গণ্য হয় কিনা, এফআইআর কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা। আমরা অনেকেই বুঝি না যে সাবস্টেন্টিভ এভিডেন্স কি। সাবস্টেন্টিভ এভিডেন্স কি? সাবস্টেন্টিভ এভিডেন্স হচ্ছে শুধুমাত্র যে এভিডেন্সের উপর ভিত্তি করে কোনো মামলায় রায় দেওয়া যায়, সেটারে বলে কি, সাবস্ট্যান্টিভ এভিডেন্স। যদি শুধুমাত্র এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায়, বলেন ওই মামলায় কি লাগে, সাক্ষ্য প্রমাণ লাগে না? সাক্ষীরা এসে সাক্ষ্য দিবে, তারপরে না হলে সাজা দিবে, খালাস দিবে, যা দিবে। কিন্তু শুধু এজাহারের উপর ভিত্তি করে যদি কাউরে সাজা দেওয়া যেত তাহলে এজাহার সাবস্ট্যান্টিভ এভিডেন্স হতো। বুঝেন কিনা? তাহলে শুধু এজাহারের উপর ভিত্তি করে কাউরে সাজা দেওয়া যায় না, কারণ আপনি এজাহার করেন আর যাই করেন ওই মামলাটা কিন্তু রাষ্ট্রপক্ষকে সাক্ষ্য দিয়েই প্রমাণ করতে হবে। সাক্ষীরা এসে সাক্ষ্য দিবে, আসামি পক্ষের আইনজীবী এবার সাক্ষীদের কি করবে, জেরা করবে। তারপরে এজাহার হচ্ছে সাবস্টেন্টিভ এভিডেন্স না, এজাহার হচ্ছে করবোরেটিভ এভিডেন্স। হোয়াট ইজ করবোরেটিভ এভিডেন্স? সমর্থনমূলক। সমর্থনমূলক মানে সাক্ষীরা যে যে সাক্ষ্য দিয়ে গেল সেই সাক্ষ্যের সাথে এজাহারের যদি মিল থাকে তাহলে ওই এজাহার সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হবে এবং সব কিছু বিবেচনা করে আদালত রায় দিতে পারে। তাহলে সাবস্ট্যান্টিভ এভিডেন্স আমি এইভাবে বুঝাতে পারি যে ধরেন আপনার যখন খিদা লাগছে, সকালে বিকেলে যখন খিদা লাগছে, আপনি কি শুধু এক গ্লাস, খিদা লাগছে এক গ্লাস হলুদ পানিতে গোলায় খেয়ে ফেলছেন খিদা? নিশ্চয়ই এটা করেন না। হলুদ কি মূল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? না, হলুদ মূল খাদ্য না। তাহলে হলুদ কিন্তু সাবস্ট্যান্টিভ খাদ্য না, কিন্তু হলুদ কিসের হিসেবে ব্যবহৃত হচ্ছে, রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, তরকারির সাথে। বাট হলুদ যে লাগবে, হলুদ যে লাগবে। তো এজন্য ঠিক একইভাবে এজাহারে অবশ্যই লাগবে, কিন্তু এজাহারে লাগবে কিসের সাথে, ওই সাক্ষ্যর সাথে, যারা সাক্ষ্য প্রদান করেছে তাদের সাথে এজাহারের যে তথ্যাবলী আছে এই দুইটা যদি খাপে খাপ মিলে যায় তাহলে আদালত শাস্তি দিতে পারে বা রায় দিতে পারে। তাহলে এজাহার কিন্তু সাবস্টেন্টিভ এভিডেন্স না, এজাহার কি বলেন, করবোরেটিভ এভিডেন্স। করবোরেটিভ শব্দের অর্থ হলো অনুসমর্থন প্রকৃতির বা সমর্থনমূলক। বুঝতে পারছেন? তাহলে যদি শুধু এজাহারের উপর ভিত্তি করে সাজা দেওয়া যেত তাহলে তাহলে এটা কি হতো, সাবস্টেন্টিভ এভিডেন্স। কিন্তু শুধু এজাহারের উপর ভিত্তি করে তো সাজা দেওয়া যায় না, এজন্য এজাহার সাবস্টেন্টিভ এভিডেন্স না। আপনারা অনলাইন অফলাইনে যারা আছেন অনেকে এখনো শোকে আম, কাতর হয়ে আছেন। শোকে কাতর হয়ে আছেন মানে হলো যে আপনারা লিখিত পরীক্ষায় এখানে দিছেন, একাধিকবার দিছেন সেরকম আছে, একবার দিছেন সেরকম আছে। কিন্তু এই কাতর হয়ে যদি থাকেন তাহলে এটা আপনার ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। বুঝতে পারছেন? কালকে যখন আপনারা এখান থেকে চলে গেলেন
10টা 38 মিনিটে এই জায়গা ভূমিকম্প হলো, এবং আমি আমার জীবদ্দশায় ওই ভূমিকম্প জীবনেও এত বড় ফেস করি নাই। তো তখন একজন মানুষ, যারা আপনারা মানে বিভিন্ন জায়গায় যারা এই ভূমিকম্পটা অনুভব করেছেন, তাদের কাছে কি ওই মুহূর্তে রেজাল্ট, টাকা পয়সা, সংসার, এইগুলো নিয়ে কোনো চিন্তা আসে না? ওই ক্ষণিকের জন্য আপনার মনে হয়েছে যে আল্লাহ আমারে বাঁচাও, মনে হয়েছে কিনা বলেন? যে ওই সময় যে আমার টাকা আছে কিনা, ব্যবসায় লস হয়েছে কিনা, মনের দুঃখ কষ্ট, এগুলো কিন্তু ওই মুহূর্তে মনে ছিল না। ক্ষণিকের জন্য মনে হয়েছে যে আমি কোনো রিজাল্ট বার কাউন্সিল জীবনে পাশ না করলেও সমস্যা নাই, আমি বাঁচি দেখতে চাই। এই ফিল হয়েছিল কিনা বলেন? তো এজন্য জীবনে বার কাউন্সিল পরীক্ষায় একবার পারেন নাই, আর একবার পরীক্ষা দিয়ে হবেন। এই কারণে এই কষ্ট পাইয়া নিজের আর কষ্ট দিয়েন না, মানে এই মন মরা হয়ে থাকেন না, পড়াশোনা করেন আর নতুন করে আবার শুরু করেন, তাহলেই ইনশাল্লাহ হবে। আর আরেকটা কথা বলি, সেটা হলো যে অনেকে, আমি আমার কোচিং এর কথা বলি, কোচিং এ প্রতিবার এরকম কিছু হয় যে যারা একেবারেই নড়বড়ে স্টুডেন্ট, এরা উকিল হয়ে গেছে, এরা কয়েকজন পাশ করে উকিল হয়ে গেছে, কিন্তু যারা ভালো পারে এরকম দু একজন হইতে পারে না। তখন তাদের মনের মধ্যে মানে সন্দেহ দানা বাঁধে যে এই জায়গা মনে হয় কোনো কারসাজি আছে, কোনো কিছু কইরে ওই কয়জন মনে হয় পাস করছে। এখন আমি তো আপনাদের পড়াই, আমি তো জানি যে কে কতটুকু কষ্ট করছে না না করছে। ভাই, রিজিক বলে একটা বিষয় আছে জানেন তো, মানে ভাগ্য বলে একটা বিষয় আছে, এটা বিশ্বাস করেন তো? সে, আপনি অনেক সময় অনেক ভালো পরীক্ষা দিয়েও পাশ করতে পারবেন না, আর অনেক সময় দেখবেন যে খারাপ পরীক্ষা দিচ্ছেন। আমি এই যে মনে রেখেন আমার কথাটা, সামনে যখন আপনারা পাশ করবেন দেখবেন যে ভালো পরীক্ষা দিয়ে ফেল করছেন, কিন্তু খারাপ পরীক্ষা দিয়ে উকিল হয়ে গেছেন। এটা হচ্ছে নিয়তি, এটা আপনার মানতে হবে। তো এজন্য আপনি ওই কে, মানে আমি আপনাদের এতটুকু বোঝাচ্ছি যে কে কিভাবে পাশ করলো, বার কাউন্সিলের দুর্নীতি হলো কিনা, বা আমি এই কারণে পাশ করতে পারি নাই, আমি এত ভালো পরীক্ষা দিলাম, এসব মাথা থেকে ঝেড়ে ফেলেন। আপনার ব্যর্থতা এটা আপনি মেনে নেন। আর যে জিনিসের উপরে আপনার হাত নাই সেই জিনিস নিয়ে টেনশন করে লাভ নাই। যদি যদি মনে করেন যে বাংলাদেশ বার কাউন্সিলে দুর্নীতি হয়েছে, দুর্নীতি হইলে আপনি দুর্নীতি থামাইতে পারবেন, আপনার তো ওইভাবেই পরীক্ষা দিতে হবে, আপনার তো আর কোনো উপায় নাই। এবং যদি বলে থাকেন যে যারা তদবির করছে তারা ছাড়া কেউ পাশ করে নাই, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, কথা, কথা। বুঝতে পারছেন? বরং গোপালগঞ্জে বা অন্যান্য জায়গা দেখবেন যে অনেকে তদবির করছে, বরং তারাই পাশ করতে পারে নাই। তো এজন্য এসব তদবির মদবির বাদ দেন, পড়াশোনা দিকে ধাবিত হন, আর দুঃখ কষ্ট যা আছে সব ঝেড়ে ফেলেন। ঝেড়ে ফেলে কফের সিরাপ খান, কফ কফ সিরাপ খেলে যেমন কাজ বের হয়ে যায়, এরকম দুঃখ কষ্ট বের হয়ে ফেলেন, আল্লাহর কাছে সাহায্য চান, নতুন করে পড়ালেখা শুরু করেন, যাবতীয় নেগেটিভিটি এগুলো সব বের করে ফেলেন। আসেন আমরা চলে আসি নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট। নালিশি দরখাস্ত বা কমপ্লেইন্ট, ফৌজদারি কার্যবিধি 1898 এর 4-1 জ, 4-1 জ অনুযায়ী নালিশ বলতে বোঝায়, নালিশের ইংরেজি কি বলেন? কমপ্লেইন্ট। কমপ্লেইন্ট। আপনার এই 4-1 জ মনে না থাকলে সমস্যা নাই, কিন্তু 4 ধারা মনে রাখেন। ফৌজদারি কার্যবিধির সকল সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 4 ধারায়। প্রতিটা আইনের একটা সংজ্ঞার ধারা থাকে, ফৌজদারি কার্যবিধির সেই ধারাটা কত? 4 ধারা। ম্যাজিস্ট্রেট কর্তৃক এই আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তার নিকট, আন্ডারলাইন করেন, মৌখিক বা লিখিতভাবে, মৌখিক বা লিখিতভাবে এই মর্মে অভিযোগ করা যে, গোল দিবেন, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি, জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি একটি কর্তৃক, জ্ঞাত বা অজ্ঞাত ব্যক্তি, কোনো ব্যক্তি কর্তৃক হবে, লেখেন কর্তৃক। জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি, একটি আছে না, একটিটাকে কর্তৃক লেখেন, না একটি থাক, কোনো ব্যক্তি কর্তৃক একটি অপরাধ সংঘটিত হয়েছে, ব্যক্তির পরে কি লিখবেন? কর্তৃক। ক, র, তয় রস্যি, রয় রস্যি আর ক, এইভাবে লিখবেন কর্তৃক। এই যে লিখছি স্যার। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, যে তাহলে নালিশি কিভাবে দায়ের করা যায়? নালিশি দরখাস্ত মৌখিকভাবে বা লিখিতভাবে, যদিও বাস্তবে এখন আর মৌখিকভাবে প্র্যাকটিস নাই, বাট আইনে আছে। মৌখিকভাবে প্র্যাকটিস নাই কেন? তাইলে তো ওই যে ওই মামলা নিতে নিতেই আদালতের সময় চলে যাবে ওই মৌখিকটা লিখতে লিখতে। আচ্ছা, অভিযোগ করা যে জ্ঞাত বা অজ্ঞাত কোনো ব্যক্তি, তার মানে আপনি জ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন, অথবা কি অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারেন। যদি বলেন স্যার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আবার কিভাবে মামলা করব, ধরেন আপনার মুরগির খামার থেকে
হাঁস হাঁস মুরগি চুরি হয়েছে। এখন আপনি দুইজনকে চিনেন, তাদের মুখ দেখছেন, আর কয়জন মুখোশ পরা তাদের তো আপনি দেখেন নাই, তাহলে তারা কি ব্যক্তি? অজ্ঞাত ব্যক্তি। কিন্তু এতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। এই জায়গা যে মানে আপনার অজ্ঞাত ব্যক্তি, আহ, জ্ঞাত অজ্ঞাত যাই হোক না কেন, এটা নালিশ বলে। কিন্তু নালিশ বলতে পুলিশ অফিসারের রিপোর্ট অন্তর্ভুক্ত হবে না। পুলিশ অফিসারের রিপোর্ট মানে হচ্ছে আপনার চার্জশিট বা পুলিশ রিপোর্ট, এগুলো অন্তর্ভুক্ত হবে না। প্রিলিতে প্রশ্ন আসে যে নালিশ বলতে কোনটি অন্তর্ভুক্ত হবে না। তো নিচের শর্তগুলো পূরণ হলেই মৌখিক বা লিখিত কোনো অভিযোগকে নালিশ বা কমপ্লেইন বলা যাবে। দেখেন, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দিতে হবে, নালিশ দায়ের করতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য হতে হবে। অপরাধটি কোনো চেনা বা অচেনা ব্যক্তি কর্তৃক হতে হবে। এটি অবশ্যই কোনো পুলিশ রিপোর্ট হবে না। যে কোনো ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেটের নিকট অপরাধ সংগঠনের ব্যাপারে লিখিতভাবে অভিযোগ জানাতে পারে। যে কোনো ব্যক্তি, এমন না যে যার মুরগি চুরি হয়েছে তারই যাইতে হবে। ওই ঘটনা সম্পর্কে জানে সেও কিন্তু নালিশ করতে পারে। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীকে গোল দিবেন, শপথ গ্রহণের মাধ্যমে পরীক্ষা করবেন। শপথ, এই জায়গায় শপথ গ্রহণ কত ধারায় আছে বলি নাই, প্রয়োজন নাই। বাট শপথ গ্রহণ অ্যাকচুয়ালি আছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 200 ধারায়। শপথ গ্রহণ কত ধারায়? 200 ধারায়। জি, জবানবন্দি, জি। ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ আমলে নিতে পারেন, বা অভিযোগটি ভিত্তিহীন বলে বাতিল করতে পারেন, বা বিষয়টি তদন্ত করার জন্য আদেশ দিতে পারেন। সামনে আমরা পড়বো, সেটা হলো যে আপনি নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করলেন, করার পরে ম্যাজিস্ট্রেটের হাতে অ্যাকচুয়ালি অনেকগুলো অপশন আছে। কোনটা করবেন এটা ম্যাজিস্ট্রেটের ব্যক্তিগত ব্যাপার। উনি ইচ্ছা করলে আমলে নিতে পারে। এখানে বিস্তারিত করবো না, বাট বলে যাই, আমলে নিবে 190 ধারায়, আমলে নেওয়া মানে হলে 204 ধারায় সমন অথবা অরেন্ড দেওয়া। উনি ইচ্ছা করলে তদন্ত অনুসন্ধানে নির্দেশ দিতে পারে 202 ধারায়। উনি যদি মনে করে যে এই ঘটনার কোনো ভিত্তি নাই, তাহলে খারিজ করতে পারে 203 ধারায়। উনি ইচ্ছা করলে যদি দেখে যে উনার এটা আমলে নেওয়ার এখতিয়ার নাই, তাহলে উনি ফেরত দিতে পারে 201 ধারায়। সো এই জায়গায় যে উনি ইচ্ছা করলে, যে উনি যদি মনে করে যে এই মামলাটা সিআর ফরম্যাটে হওয়া উচিত না, এটা অবশ্যই জিআর ফরম্যাটে হওয়া উচিত, তখন উনি 156(3) ধারায় এফআইআর হিসেবে রেকর্ডের আদেশ দিতে পারে। তাহলে এখন কোনটা কি করবে এটা অ্যাকচুয়ালি ম্যাজিস্ট্রেটের বিবেচনামূলক ক্ষমতা। এখানে ম্যাজিস্ট্রেটকে কিন্তু কোনো বিষয়ে আপনি বাধ্য করতে পারবেন না। সো এখানে ধারা উল্লেখ না করলেও চলবে, আপনি জাস্ট বললেন যে শপথ গ্রহণের মাধ্যমে আমলে নিতে পারে, বা তদন্ত বা অনুসন্ধান করতে পারে, খারিজ করতে পারে, ফেরত দিতে পারে, বা এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। এখন আমরা চলে আসি নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য। দেখেন, আর একটা কথা বলে রাখি, মনে রাখবেন সবাই, জিয়ার মামলার ক্ষেত্রে জিয়ার মামলার নাম হয় স্টেট ভার্সেস অমুক, স্টেট ভার্সেস আসামিদের নাম, স্টেট ভার্সেস ডিপজল এন্ড আদার্স, স্টেট ভার্সেস মিশা এন্ড আদার্স। এটা হলো জিয়ার। যে জায়গায় স্টেট আছে সেটা কি? জিয়ার। আর যে জায়গায় দুই পক্ষ থাকে, বিথিকা বিশ্বাস বনাম আরিফুর রহমান বিশ্বাস, এটা কি? সিয়ার। মানে চেহারা দেখে বোঝা যাবে যে এটা কি জিয়ার নাকি এটা সিয়ার। আচ্ছা, তাহলে নালিশি দরখাস্তের বৈশিষ্ট্য দেখেন। আমলযোগ্য আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে নালিশি দরখাস্ত দায়ের করা যায়। অপরাধ সম্পর্কে জানে এমন যে কোনো ব্যক্তি নালিশি দরখাস্ত দায়ের করতে পারে। নালিশ ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করতে হয়। কোন ধরনের ম্যাজিস্ট্রেট জানেন? বিচারিক না নির্বাহী? নালিশ অবশ্যই কার কাছে? বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছেই দায়ের করতে হয়, নাকি? তারপরে দেখেন, নালিশি দরখাস্তের ক্ষেত্রে অভিযোগকারীকে বা সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট শপথ গ্রহণ করতে হয়। ওই যে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, এটারই বলে হচ্ছে শপথ। নালিশ মৌখিক বা লিখিত আকারে করা যায়। এটা নালিশ আহ, মৌখিক বা লিখিত হতে পারে। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া তদন্ত করতে পারে না। নালিশি দরখাস্তের মাধ্যমে দায়েরকৃত মামলা কমপ্লেইন রেজিস্টার্ড, REGISTERE দেবে, রেজিস্টার্ড মামলা নামে পরিচিত। তাহলে গণেশ সাহেব, সিআর মামলার পূর্ণরূপ কি বলেন? কমপ্লেইন রেজিস্টার্ড কেস, নাকি? এখন আমরা একটু চলে আসি নালিশি দরখাস্তের ব্যবহার। কোনো ব্যক্তি যখন আমলযোগ্য অপরাধ সংগঠন করে, সেক্ষেত্রে এজাহার বা প্রাথমিক তথ্যের মাধ্যমে ব্যবহার করে, অথবা আমল অযোগ্য কোনো অপরাধ সংগঠন করলে জিডি এর মাধ্যমে থানাতে মামলা দায়ের করা হয়। কিন্তু থানা যখন মামলা গ্রহণ করে না, বা গ্রহণ না করার কোনো সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে নালিশ বা অভিযোগ দায়ের মাধ্যমে মামলা দায়ের করতে পারেন। কিন্তু তার মানে এই না যে
কোনো মামলা কেবল থানা নিতে ব্যর্থ হইলেই নালিশি মামলা করা যায়। নালিশি মামলা কিন্তু আপনি সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে এসেও করতে পারেন। এখন আমরা চলে এসেছি নালিশি দরখাস্তের গুরুত্ব। নালিশি দরখাস্তের গুরুত্ব সেটা হলো যে দেখেন, নালিশের সাক্ষ্যগত মূল্য না থাকলেও সিআর কেসের সম্পূর্ণ মামলাটি সম্পূর্ণ হয়ে থাকে নালিশের উপর ভিত্তি করে। সুতরাং এটা একটি গুরুত্বপূর্ণ দলিল। যখন কোনো ব্যক্তি থানায় মামলা দায়ের করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা দায়ের করতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি মামলা করতে পারে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট তদন্তের আদেশ দিতে পারে। আর নালিশের মাধ্যমে আমলযোগ্য আমল অযোগ্য উভয় মামলাই দায়ের করা যায়। তো এখন আমরা চলে আসি প্রশ্নের পরবর্তী অংশ। দেখেন, এফআইআর কি প্রকৃত সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে কিনা। এফআইআর এর তথ্য কি প্রকৃত সাক্ষ্য বা সাবস্টেন্টিভ এভিডেন্স হিসেবে বিবেচিত হতে পারে কিনা, বলেন তো পারে কিনা। না স্যার। এফআইআর কি সাবস্টেন্টিভ এভিডেন্স? না। শুধু এফআইআর উপর ভিত্তি করে কারো সাজা দেওয়া যায়? যায় না। তাহলে আপনি বলতে পারেন যে স্যার তাহলে এফআইআর রেকর্ড করে লাভ কি, যদি এফআইআর এর উপর ভিত্তি করে সাজা দেওয়া দেওয়া নাই যায়। এফআইআর এর লাভ কি? এফআইআর এর ওই যে বললাম যে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায়। আপনি মামলা করলেন, সাক্ষীদের কথার সাথে যদি এফআইআর এর কথার মিল থাকে, তাহলে ওইটার সত্যতা আরো বেড়ে যায়। কিন্তু আপনি এফআইআর এ বলছেন এক কথা, আর সাক্ষীরা এসে বলছে আর এক কথা, তার মানে বিষয় হলো এই জায়গা গড় মিল আছে। তাহলে এখানে দেখেন, এজাহার বা এফআইআর কোনো মৌলিক বা স্বতন্ত্র প্রমাণ নয় এবং এটিকে প্রসিকিউশন মামলার যাবতীয় তথ্যের ভান্ডার বলা যাবে না। সাক্ষ্য আইনের 145 এবং 153 ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ড সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যায় না। সাক্ষ্য আইনের 145 ধারায় কি আছে একটু বোঝা দরকার, আমি একটু ব্যাখ্যা দিই আপনাদের। সাক্ষ্য আইনের 145 ধারায় আছে যে পূর্ববর্তী বক্তব্য সম্পর্কে জেরা করা। পূর্ববর্তী বক্তব্য সম্পর্কে জেরা করা অর্থাৎ এফআইআর যিনি করে তারা কি বলে, সংবাদদাতা। তিনি তো এফআইআর এক কথা বলে গেলেন, পরবর্তীতে তিনি যখন সাক্ষ্য দিতে আসবেন, তিনিও তো সাক্ষ্য দিতে আসবেন, সংবাদদাতা। সাক্ষ্য দিতে এসে আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া তিনি তো প্রথম জবানবন্দি দিলেন, এক্সামিনেশন ইন চিফ। আসামি পক্ষের আইনজীবী এসে ওনারে জেরা করা শুরু করলো। এখন জেরার সময় উনি এফআইআর বলে ফেলছে যে এফআইআর লেখা আছে যে আসামির গায়ে লাল গেঞ্জি পরা ছিল, কিন্তু জেরার সময় উনি বলে ফেলছে যে আসামির গায়ে লাল শার্ট ছিল বা লাল হলুদ টি শার্ট ছিল। বুঝতে পারছেন? তার মানে উনি এফআইআর বলছে এক কথা, আর জেরার সময় এসে বলছে কি আর এক কথা। তখন আসামি পক্ষের আইনজীবী বলবে যে ওনার এই যে দেখেন, এই দৃষ্টি আকর্ষণ করবে যে আপনার এফআইআর আছে এক কথা আর আপনি জেরায় বলে গেলেন আর এক কথা। তার মানে আপনি এই যে পরস্পর বিরোধিতা উনি প্রমাণ করবেন 145 ধারায়, 145 ধারায়। আর এই পরস্পর বিরোধিতা প্রমাণ করে তিনি সাক্ষ্য আইনের 155 ধারায় বলবে যে তার হলে আপনি বিশ্বাসের অযোগ্য, কারণ আপনি এফআইআর বলছেন এক কথা, আর এই জায়গা জেরা দিতে এসে জেরার সময় এসে বললেন কি আর এক কথা। 155 আছে যে পূর্ববর্তী বক্তব্যের সাথে অসামঞ্জস্যতা প্রমাণ করে প্রমাণ করা যায় যে সাক্ষী হচ্ছে বিশ্বাসের অযোগ্য। তাহলে পূর্ববর্তী লিখিত বক্তব্য সম্পর্কে জেরা, এটা হলো কত ধারা, 145। আর পূর্ববর্তী লিখিত বক্তব্যের সাথে অসামঞ্জস্যতা প্রমাণ করে সাক্ষী যে বিশ্বাসের অযোগ্য, এটা প্রমাণ করা যেতে পারে কত, 155(3). হ্যাঁ মাহমুদ সাহেব, কি প্রশ্ন করবেন করেন। হ্যালো, হ্যাঁ আনমিউট করে দিয়েছি, বলেন। তার অনেক সময় এফআইআর আর চার্জশিটের মধ্যে স্যার পার্থক্য তৈরি হয়। ওই চার্জশিট অনুযায়ী যে সাক্ষ্য প্রমাণ হয় স্যার, তাহলে কি সেটার ভিত্তি কতটুকু স্যার? আচ্ছা, সেটা আমাদের এখানকার পরীক্ষার অংশ না, তারপরেও আপনি যেহেতু বলছেন ওগুলোর সাথে মিলাই দেখবে যে চার্জশিটের সাথে এফআইআর মিল আছে কিনা। সর্বোপরি যদি মিল না থাকে তাহলে তো ওই মামলাটা এফআইআর যিনি করছে তার মামলাটা কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। বাট আমরা এখানে বোঝাচ্ছিলাম যে এফআইআরটা কখন করবোরেটিভ এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায়, আর এফআইআর সম্পর্কে জেরা করা যায় কত ধারায়, সাক্ষ্য আইনের 145 ধারায়। আর জেরার সময় যদি সে উল্টাপাল্টা বলে ফেলে তাহলে সে বিশ্বাসের অযোগ্য, এটা হচ্ছে 155 কত, 3। বুঝতে পারছেন? আসসালাম স্যার। হ্যাঁ বলেন, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কিছু এই এই জানা ছিল স্যার, সেটা হচ্ছিল স্যার এই যে সিআর মামলা চেনার কতগুলো একটু বৈশিষ্ট্য বলেন স্যার, এটা আমার ভালো হয় আমার জন্য। শেয়ার মামলার বৈশিষ্ট্য জানতে না না চান না, তাই? চেনার উপায় কি স্যার, চেনার কত উপায় বলেন স্যার। যে মানে একটা মামলা যখন আমরা সমস্যামূলক প্রশ্ন করবো স্যার,
তখন এই জিআর মামলা এবং সিআর মামলা কিভাবে বোঝার কায়দা আছে স্যার একটু? আপনি কি আজকের লেকচার কি শুনছেন? জি স্যার, শুনছি স্যার। তা শুনলে আরো ধৈর্য ধরেন, একটু পরে আচ্ছা আসতেছি। স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, জিয়ার মামলা আর সিয়ার মামলা চেনার একটু পার্থক্য পড়লে আমরা একটু পরে বুঝবো। জিয়ার মামলা দায়ের করে কোর্টে, সরি থানায়, আর সিয়ার মামলা দায়ের করে কোথায়? কোর্টে। পার্থক্যই তো সব এতক্ষণ ধরে বললাম। জিয়ার মামলা শুধু আমলযোগ্য, সিয়ার কি আমল অযোগ্য। জিয়ার মামলার ক্ষেত্রে তদন্ত করতে অনুমতির দরকার নাই, সিয়ার মামলার ক্ষেত্রে অবশ্যই কি অনুমতির দরকার আছে। এখন যদি দেখে চিনতে চান, নাম নাম দেখে, তাও তো বলে দিলাম। নাম দেখে চিনলে স্টেট ভার্সেস অমুক, স্টেট ভার্সেস অমুক, ওটি কি মামলা? সিয়ার মামলা। আর যদি থাকে রিফাত ভার্সেস শাহনেওয়াজ, ওটি কি মামলা? সিয়ার মামলা। আচ্ছা, তারপরেও আরো, স্যার নাম দেখে বলতে স্যার বুঝবো যে এটা জিআর, মানে একজন বা তার একজন ব্যক্তি নাম হ্যাঁ, জিআর না? আচ্ছা ঠিক আছে। স্টেট ভার্সেস অমুক, তাহলে এটা কি মামলা? জিয়ার মামলা। কারণ জিয়ার মামলায় বাদী হিসেবে কার নাম থাকে? রাষ্ট্রের নাম। আর যদি দুইটাই পক্ষদের নাম থাকে, যে ডিপজল ভার্সেস মিশা সওদাগর, এটা কি মামলা? সিয়ার মামলা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা দেখেন, তো তাহলে তো সাক্ষ্য, এটা তো আমরা পড়লাম, আশা করি 145 অ্যান্ড 155(3) এটা আমরা একটু বুঝতে পারছি। এটা সাক্ষ্য আইনে আরো ভালো পড়বো। এছাড়া দেখেন, সাক্ষ্য আইনের 145, 155 তিন ধারা অনুসারে তথ্যদাতার বক্তব্য খণ্ডনের বা সমর্থনের জন্য এটি ব্যবহার করা হয়। অন্যান্য সাক্ষীদের বক্তব্য খণ্ডন করার জন্য এটি ব্যবহার করা যাবে না, কারণ অন্যান্য সাক্ষীরা তো এফআইআর করে নাই। এফআইআর এর কথার সাথে যদি অন্যান্য সাক্ষীদের মিল না থাকে, তাহলে বলা যাবে না সাক্ষীরা বিশ্বাসের অযোগ্য। কারণ সাক্ষীরা বিশ্বাসের অযোগ্য এটা বলা যাবে না, কারণ এফআইআর তো সাক্ষীরা করে না, এফআইআর করছে কে? ওই সংবাদদাতা। ওই সংবাদদাতা। রাষ্ট্রপক্ষের মামলা মূল্যায়নের সময় অন্যান্য সাক্ষ্য প্রমাণের সঙ্গে এজাহার বিবেচনা করতে হবে। যখন এজাহারের বক্তব্যের সঙ্গে আসামিদের বক্তব্য সাংঘর্ষিক বা ভিন্নরূপ হয়, তখন আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনার সময় ওইসব সাংঘর্ষিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। উপযুক্ত আলোচনা হতে বলা যায়, এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, বরং এটি নিজে কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। সংবাদদাতার বক্তব্যকে সমর্থন বা সঙ্গত প্রমাণের জন্য এটি ব্যবহার করা হয়। উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এজাহারকে বিশ্বাস করে শুধুমাত্র এর উপর ভিত্তি করে কোনো অভিযুক্ত ব্যক্তিকে কি দেওয়া যায় না? দণ্ড দেওয়া যায় না। আচ্ছা, আমি একটু বলি, সেটা হলো যে আমরা এখানে পড়তে বসেছি। আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আসলে করেন, সমস্যা নাই, এ জায়গায় লজ্জা শরমের কিছু নাই। যে কোনো প্রশ্ন, এ জায়গায় আপনি ইউ আর অলওয়েজ ওয়েলকাম, প্রশ্ন করেন। কারণ আপনি তো এই জায়গায় বুঝতে এসেছেন। কোনো জিনিস যদি বুঝে থাকেন তাহলে তো আর আমার কাছে আসতেন না। সো এই জন্য একজন প্রশ্ন করলে আপনারা কেউ মনে করবেন না যে উনি এটা কি পারে, কি এত সহজ জিনিস পারে কিনা, বা এইগুলো বলা যাবে না। এগুলো বলা যাবে না কেন? দেখবেন যে দিন শেষে উনি অ্যাডভোকেট হয়েছে, আপনি হইতে পারেন নাই। ঠিক আছে? সো এজন্য আহ, আমি একটা ছোট্ট তথ্য শেয়ার করি। আমার ব্যাচের আহ, দুইজনই এবার ভাইবা পরীক্ষার্থী। তো উনি ফার্স্ট টাইম যখন এই জায়গায় প্রিলি পড়ার সময়, আমি একজনকে জিজ্ঞেস করছি যে, খুব সহজ একটা প্রশ্ন জিজ্ঞেস করছি যে আমলযোগ্য অপরাধ কি বা আমলযোগ্য অপরাধ কি, ও সরি, জামিনযোগ্য অপরাধ কত ধারায় আছে? জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন কত ধারায় আছে বলুন? 496। এই প্রশ্নটা জিজ্ঞেস করছিল আমাদের এখানে, মানে ওয়ান অফ দ্য সিনিয়র মেম্বার্স, আমাদের আনোয়ারুল হক, বয়স 50-এর বেশি। তা উনি উত্তর করতে পারে নাই, ওনার মনে নাই, প্রিলির সময়ের কথা বলতেছি, পারে নাই। এখন আমাদের মাসুদ তালুকদারের সাথে বসালো মরিয়ম বৈদ্য। এখন মাসুদ রে মরিয়ম ধরে বলতেছে যে এইসব স্টুডেন্ট এখানে পড়তে আসে কেন, এদের তো বের করে দেওয়া উচিত, যে এইসব প্রশ্ন পারে না আর এখানে পড়তে আসছে। ঠিক আছে? তো পরে দুইজনের মধ্যে তো হাতাহাতি লাগার মতো অবস্থা। পরে এখানে পারুক না পারুক সেটা ওনার ব্যাপার, কিন্তু আপনি তো এই কথা ওনারে বলতে পারেন না। ঠিক আছে? হ্যাঁ, 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 শুনেন। পরে ওইবার লিখিততে আনোয়ারুল হক সাহেব তো পারেন নাই পাশ করতে, মরিয়ামও পাশ করতে পারেন নাই। এবার ওই দুইজনও একসাথে ভাইবা দিছে। সেই জন্য কাউরে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? অনেক সহজ জিনিস একজন নাই
পারতে পারে। আচ্ছা, হ্যাঁ দেখেন, তাহলে আমরা ছয়ের খতে চলে আসি। আহ, খালিদ সাহেব তো পাশ করে এখন উনি আমার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে এত পাশ করাচ্ছে কে, আর এত বার কাউন্সিল স্ট্যান্ডার্ড নষ্ট হয়ে গেছে, অথচ উনি যে কিভাবে পাশ করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা দেখেন, আচ্ছা এখন দেখেন, এফআইআর যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, এখন প্রশ্ন হলো যে এফআইআর তো সাবস্টেন্টিভ এভিডেন্স না, কিন্তু কখনোই কি সাবস্টেন্টিভ এভিডেন্স না? হ্যাঁ, কখনো কখনো সাবস্টেন্টিভ এভিডেন্স হতে পারে। পারে। সেটা হলো কি, এজাহারকারী যদি এজাহার দায়ের করার পর মারা যান, তিনি এজাহার দায়ের করার পরেই মারা গেছে, ওই এজাহার মৃত্যুকালীন ঘোষণা হিসেবে স্বতন্ত্র সাক্ষ্য বলে গণ্য হবে। মৃত্যুকালীন ঘোষণা আমি ধরে নিচ্ছি আপনারা জানেন না, সাক্ষ্য আইনের 32-এর 1-এ আছে, কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি দিয়ে যায় সেটাকে বলে মৃত্যুকালীন ঘোষণা। তাহলে একজন এজাহার করে তারপরে মারা গেছে, তাহলে তার এজাহারটা কি হয়ে গেছে? মৃত্যুকালীন ঘোষণা। সংবাদদাতা জীবিত থাকলে তার সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, শুধুমাত্র সমর্থন দেওয়ার জন্য ব্যবহার করা যাবে। সংবাদদাতা মারা গেলে তখন তার এজাহার সাক্ষ্য আইনের 32-এর 1 অনুযায়ী মৃত্যুকালীন ঘোষণা হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। তাহলে আমরা কি বুঝলাম? যে এজাহার যে কখনোই যে সাবস্টেন্টিভ এভিডেন্স হবে না বিষয়টা তা না, কোনো কোনো ক্ষেত্রে সাবস্টেন্টিভ এভিডেন্স হতে পারে। সেটা কি? মৃত্যুকালীন ঘোষণা। সো এই হচ্ছে আমার এজাহার এবং এজাহার কি বা জিয়ার মামলা কি, নালিশি দরখাস্ত সম্পর্কে বিস্তারিত স্যার, জানলাম। হ্যাঁ, প্রশ্ন করবেন, জি স্যার, বলেন। এই যে সংবাদদাতা জীবিত থাকলে সরাসরি সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না, এই জিনিসটা বুঝলাম না স্যার। সংবাদদাতা জীবিত থাকলে ওটা সমর্থনমূলক সাক্ষ্য, সরাসরি সাক্ষ্য হচ্ছে না, মানে শুধুমাত্র ওনার ওই এজাহারের উপর ভিত্তি করে ওনারে কাউরে সাজা দেওয়া যাবে না, এটা বোঝাইছে। অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যের সাথে এজাহারের যদি মিল থাকে তাহলে সাজা দেওয়া যাবে, এইটা বোঝাইছে। আর সংবাদদাতা যখন মারা গেছে এজাহার করার পরে, তখন শুধুমাত্র উনার ওটাই মৃত্যুকালীন ঘোষণা, তখন শুধুমাত্র উনার সাক্ষ্যের উপর ভিত্তি করেও কাউরে আদালত ইচ্ছা করলে সাজা দিতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। জি, জি স্যার। আচ্ছা। হ্যাঁ, এটা যখন সে মারা গেছে ধরে নেওয়া হয় যে মৃত্যুকালীন, যখন একজন ব্যক্তি মারা গেছে মৃত্যুর আগে সে মিথ্যা কথা বলে যায় না। তবে অবশ্যই মৃত্যুকালীন ঘোষণার যে উপাদান, যে মৃত্যুকালীন ঘোষণা দিয়ে গেলেই বিশ্বাস করবে কিনা এটা আমরা সাক্ষ্য আইন যখন পড়বো তখন ভালো জানবো। ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, একবার পরীক্ষা আসছে যে একজন ব্যক্তি মারা যাওয়ার আগে সে পুলিশের কাছে বলে গেছে যে দেলোয়ার আর আপনার নাম জানো কি ভাই? আব্দুর রহিম। দেলোয়ার আর আব্দুর রহিম আমারে কেরাসিন দিয়ে মারছে, পুরাইয়া, মানে আহত করছে। 2 দিন পরে আর একজনের কাছে বলছে, ডাক্তারের কাছে বলছে এই কথা, দেলোয়ার আর আব্দুর রহিম। 2 দিন পর পুলিশের কাছে বলছে মারা যাওয়ার আগে যে দেলোয়ার আব্দুর রহিম রথিন বিশ্বাস আমার দাহ্য পদার্থ দিয়ে মারছে। তার মানে উনি দুইজনের কাছে ঘোষণা দিছে কিরকম? দুই রকম। তাহলে এই জায়গায় কিসের সৃষ্টি হয়েছে? সন্দেহের সৃষ্টি হয়েছে। এই ক্ষেত্রে আদালত এটা কিন্তু সতর্কতার সাথে বিবেচনা করবেন যে অন্যান্য সাক্ষীদের কথার সাথে ওনার কথার মিল আছে কিনা। তাহলে মৃত্যুকালীন ঘোষণা হলেই যে একেবারে নির্দ্বিধায় ধরে নিবেন বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, সুমোটো এফআইআর হয় না। সুমোটো এফআইআর পুলিশকে আপনি ধরেন ফোন করে জানাইছেন যে অমুক জায়গায় অপরাধ হয়ে গেছে, অমুক অমুককে খুন করছে, তাহলে ওই এফআইআরটা একা একা হয় না, পুলিশ গিয়ে পুলিশ এফআইআর হিসেবে দায়ের করবে, তখন এফআইআর দায়ের করবে পুলিশ। বুঝছেন? জি। ছয়ের খতে আসি আমরা, প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য। এই যে দেখেন, রাজীব সাহেব আপনার আরো প্রশ্নের ভালো উত্তর, যে প্রাথমিক তথ্য স্যার, আমি বিবরণী। স্যার, আমি এটা পারি বুঝছেন মোটামুটি, কিন্তু আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে রাষ্ট্র বাস স্টেট বললেন না, মানে ম্যান বাস স্টেট, এইটাকে বোঝাতে চাচ্ছিলাম যে জি জি ব্যাপারটা জি, কি। ঠিক আছে, তারপরে এখানে ভালো বুঝবেন। দেখেন, প্রাথমিক তথ্য বিবরণী এবং নালিশি দরখাস্তের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলো বিদ্যমান। প্রথমে দেখেন দাখিল করুন। আচ্ছা, আর একটা জিনিস, আপনারা অনেকেই পার্থক্য লিখতে পারেন না, পার্থক্য আপনারা ছক আকারে লিখেন। ছক আকারে লিখলে দেখা গেল এই জায়গা আছে 1 নাম্বার আর ওইটার 1 নাম্বার নিচে গেছে, মানে সিরিয়াল মেনটেন করেন না। আপনি যদি দুই পাশে ছক আকারে লেখেন তাহলে এটার 1 নাম্বার এটার 1 নাম্বার একসাথে হতে হবে, এটার 2 নাম্বার এটার 2 নাম্বার একসাথে। কিন্তু আপনারা যেভাবে লেখেন দেখা গেল 1-এর 6টা হয়ে গেছে আর 2-এর মাত্র 2টা হয়েছে, এইভাবে হবে না। তার চেয়ে এই জায়গা যেভাবে লেখা এইভাবে লিখবেন যে দাখিল করুন। প্রাথমিক তথ্য বিবরণী এবং এজাহার থানায় দাখিল করতে হবে, অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিল করতে হয় কোথায়?
এখতিয়ার সম্পন্ন আদালতে। তারপরে দেখেন দায়ের করুন 2 নাম্বার। এখন যদি বলেন যে স্যার আমি কি পার্থক্যের সময় আহ, এই দাখিল করুন দায়ের করুন এগুলো না দিয়ে সরাসরি নাম্বার দিয়ে লিখতে পারবো পারবো কিনা, অবশ্যই পারবেন। সরাসরি এক দিয়ে বলে দিলেন। দায়ের করণে দেখেন কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হলে উক্ত অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি থানায় সংবাদ দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট রেজিস্টারে তা লিপিবদ্ধ করবেন। অন্যদিকে আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ সম্পর্কে আইনজীবীর মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ এনে অপরাধ সংগঠনের স্থান, প্রকৃতি, তারিখ, সময়, আসামির নাম ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা, প্রার্থিত প্রতিকার ইত্যাদি সহ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দরখাস্ত দায়ের করতে হয়। শপথ গ্রহণেরটা খুব ইজি। এজাহারে কি এফআইআরে কি শপথ পাঠ করা লাগে? না। পারে না, কিন্তু নালিশি দরখাস্ত শপথ পাঠ করা অবশ্যই। লাগে। পরিচিতি আসেন, পরিচিতি। পরিচিতির কথা যদি বলি, এটারে বলে হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী বা কি। এজাহারের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে এই যে লেখা আছে জেনারেল রেজিস্টার্ড কেস। কেস। অন্যদিকে নালিশি দরখাস্ত দাখিলের মাধ্যমে যে মামলার উদ্ভব হয় তাকে সিআর মামলা বা কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস বলে। তারপরে দেখেন দায়েরকারী। দায়েরকারী প্রাথমিক তথ্য বিবরণী বা এজাহার দায়েরকারীকে বলা হয় এজাহারকারী বা সংবাদদাতা। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়েরকারীকে কি বলা হয়? ফরিয়াদি বা অভিযোগকারী। একটু বুঝেন, ফরিয়াদি বা অভিযোগকারী কমপ্লেইনেন্ট, ইংরেজিতে বলে কমপ্লেইনেন্ট। কমপ্লেইনেন্ট। গ্রেফতারকরণ। গ্রেফতারকরণে যদি দেখি দেখেন যে এজাহার দায়ের করার সঙ্গে সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তদন্ত কার্যক্রম শুরু, অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে পারে। অন্যদিকে নালিশি দরখাস্ত দায়ের করা হলে ম্যাজিস্ট্রেট অপরাধের গুরুত্ব অনুসারে সমন বা গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য যে নালিশি মামলায় গ্রেফতারি পরোয়ানা ব্যতীত কাউকে গ্রেফতার করা যায় না। কালকের পরে তেমনি মনে হচ্ছে, কিছুক্ষণ পরে মনে হয় যে কাঁপতেছি, এই একটা ফিল আর কি। দেখেন, হ্যাঁ। তারপর দেখেন তদন্ত প্রতিবেদন। এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির 161 ধারা অনুযায়ী সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন, আলামত জব্দ করেন, খসড়া মানচিত্র সূচিপত্র অঙ্কন করেন এবং 173 ধারা অনুযায়ী পুলিশ প্রতিবেদন কি করেন? দাখিল করেন। অন্যদিকে নালিশি মামলা আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বা অন্য কোনো দায়িত্বশীল ব্যক্তির উপর অনুসন্ধান বা তদন্তের ভার অর্পণ করেন। মামলা পরিচালনা যদি দেখেন, সর্বশেষ পার্থক্য যে এজাহারের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে এজাহারকারী বা সংবাদদাতা উপস্থিত না থাকলেও মামলা কি হয়? খারিজ হয় না। মানে আপনি যে মামলাটা জিয়ার মামলা, এই মামলায় যদি কেউ উপস্থিত নাও থাকে সংবাদদাতা, এই মামলা কখনোই কি হবে না? খারিজ হবে না, বরং এই ক্ষেত্রে রাষ্ট্রবাদী হয়ে মামলা পরিচালনা করে থাকে। অন্যদিকে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় নির্ধারিত তারিখে ফরিয়াদি উপস্থিত না থাকলে ম্যাজিস্ট্রেট মামলা কি করে দিতে পারেন? খারিজ করে দিতে পারেন। সো এই হচ্ছে মোটামুটি পার্থক্য। আমি একটু আপনাদের কাছে তাৎক্ষণিকভাবে আপনাদের কার কি মনে আছে একটু জিআর আর সিআর মামলার পার্থক্য একটু লিখে দেখান। যদি পেজ না থাকে আমার কাছ থেকে এক এক পেজ নেন। অনলাইনে যারা আছেন তারাও একটু লিখে ছবি দেন, গ্রুপে ছবি দেন। আপনাদের সময় হলো নির্দিষ্ট, সময় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে লিখে দেখাবেন সিআর এবং সিআর মামলার পার্থক্য। 10 মিনিট সবাই লিখে দেখাবেন, অনলাইনে যারা আছেন সবাই। যার যার পেজ লাগবে পেজ নেন। মানে যা যা মনে আছে, যদি কিছু মনে না থাকলে যা মনে আছে তাই লিখবেন, কিন্তু দেখবেন না জিয়ার এবং সিয়ার মামলার পার্থক্য কার কতটুকু মনে আছে লেখা শুরু করেন। যা মনে আছে তাই লেখেন, হাবি জাবি মন যা চাই লেখেন, বাট এই কমন অনুসরণ করতে হবে। লেখেন, লিখে গ্রুপে ছবি দেন। 10 মিনিট সময়, এই যে 9টা 48 বাজে, 9টা 58 সময় দিবেন। অনলাইনে যারা আছেন লেখা শুরু করে দেন। আচ্ছা, অনলাইনে যারা আছেন এই খাতাটা কার একটু বলেন, আমি একটু তাহলে সাথে সাথে দেখে দিই। এই খাতাটা কে দিছেন? স্যার এটা মাহবুব, আমি স্যার মাহবুব আমি দিছি মাহবুব স্যার। সাহেব, ওকে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাতা? জি স্যার। জঙ্গ মামলা সংবাদ, অপরদিকে সিআর মামলা কমপ্লেইন রেজিস্টার্ড কেস বলা হয়। জিআর মামলার পূর্ণরূপ হচ্ছে ফার্স্ট ইনফরমেশন কেস। ফার্স্ট ইনফরমেশন কেস না, কিভাবে শুরু হয়? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। অপরদিকে সিআর মামলা কমপ্লেইন রেজিস্টার্ড কেস বলা হয়। জিআর মামলা থানায় দায়ের করা যায়, অপরদিকে সিআর মামলা দায়ের করতে হয় আদালতে। এই 5টা লিখছেন মাহবুব সাহেব? জি স্যার, শুধু 5টা লিখছি স্যার। 5টা। মাহবুব সাহেব আপনি মাত্রা দিবেন লেখার।
এই যে আপনি ধরেন এই যে মামলার লিখছেন, মামলার কোনো অক্ষরের উপর মাত্রা নাই। তারপরে আমলযোগ্য দেখেন কোনো অক্ষরের উপর মাত্রা নাই। তো আপনার প্রাথমিক যে দায়িত্ব, সে দায়িত্ব কি বলেন তো? কি দেওয়া? মাত্রা দেওয়া স্যার। মাত্রা দেওয়া। প্রতিটা অক্ষরে যে ফর্ম লিখছেন মাত্রা দিবেন, থাকে না লিখছেন মাত্রা দিবেন। আপনার আপাতত মানে যেটা বললাম পরামর্শ, সেটা হলো লেখার আগে মাত্রা দিবেন। ঠিক আছে? আর আপনি 5-এ 2 পেয়েছেন। এবার আমরা পরেরটায় আসি। পরে কার খাতা দেখি? সূর্য সাহেব, সূর্য। সূর্যর খাতা, সূর্য সাহেবের খাতা একটু এই ল্যান্ডস্কেপে। জিআর সিআর মামলার ক্ষেত্রে পার্থক্য: জিআর মামলা দায়ের করা হয় থানায়, অন্যদিকে সিআর মামলা দায়ের করা হয় আদালতে। জিআর মামলা আমলযোগ্য অপরাধে, জিআর মামলায় পুলিশ আসামিকে গ্রেফতার করতে পারে, জিআর মামলা কোন রকমে। হ্যাঁ সূর্য সাহেব, আপনার মোটামুটি ভালোই। আপনি এখানে 2.5 পাবেন, 2.5। চলে আসি মাহবুব সাহেবের খাতায়। মাহবুব সাহেব, প্রাথমিক তথ্য বা নালিশি দরখাস্তের মধ্যে পার্থক্য নিম্নরূপ: দায়ের করতে হয়, তারপর থানায় সুযোগ করতে হয়, আমলযোগ্য অপরাধ থানায় দায়ের করতে হয়। মাহবুব সাহেব, আপনিও মাত্রা দিবেন ভাই, মাত্রাটা দিয়ে দিতে হবে। প্রাথমিক তথ্য বিবরণী মামলায় শপথ গ্রহণ করতে হয় না। আপনার লেখা আলহামদুলিল্লাহ ভালো আছে, মাত্রা দিতে হবে, মাত্রাটা দেওয়ার প্র্যাকটিস করেন। তো মাহবুব সাহেব, আপনি যা লিখেছেন আপনি 5-এ 3 পাবেন। তো মাহবুব সাহেবের পরে মাহমুদ, আর কি, নট মাহবুব, মাহমুদ। শফিউর রহমান। শফিউর রহমান সাহেব শুনতে পাচ্ছেন? মাহমুদ 3 পেয়েছে। হ্যাঁ। আর এই যে তোর মাত্রা কত? দুই। শফিউর রহমান সাহেব শুনতে পাচ্ছেন? বলছে হাতের লেখা ভালো করবেন। হাতের লেখা ভীষণ খারাপ এবং জজ করবে এই যে এই লেখি তখনই কথাটা ভালো বলছে। এটা শফিউর রহমান সাহেব 2 পাবেন, 2। এই বাবা এইদিকে। আমাদের আসমা, গাজীপুরের আসমা। আসমা ভালো আছেন? শুনতে এই পাচ্ছেন? যে এই যে আসমা। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসমা, আপনি 2.5 পাবেন। স্যার আমি একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার এই যে বলে 5টা লিখতে হবে নাকি বেশি লিখতে হবে স্যার? বেশি পারলে তো ভালো, অ্যাটলিস্ট যে কোনো পার্থক্য লেখার স্ট্যান্ডার্ড হচ্ছে 5টা, অ্যাটলিস্ট 5টা লেখা উচিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। এবং আপনারা নেক্সট টাইম থেকে খাতা সবাই চেষ্টা করেন পিডিএফ আকারে দিতে, ঠিক আছে? জি স্যার। রাজীব সাহেব, আপনার খাতা একটু সাইজ করতে হবে লেখার। এক লাইনে যদি 2 শব্দ লেখেন, 3 শব্দ লেখেন, তাহলে হয় না। খাতার সৌন্দর্য বাড়াইতে হবে। আর প্রতিটা পার্থক্যে আমলযোগ্য আমল অযোগ্য লেখছেন কেন? প্রতি জায়গায় তো আমলযোগ্য আমল অযোগ্য লেখার দরকার নাই। তো রাজীব সাহেব 2 পাবেন। এটা কি সোহান নাকি? সোহান, সোহান। মাহমুদই সবচেয়ে বেশি। সোহান 2.5 পাবেন। আরিফুল ইসলাম। যার হাতে 80 জন 100 জন নালিশি দরখাস্ত দায়ের করতে হয়, ম্যাজিস্ট্রেটের নিকট অভিযোগ দায়ের করার শপথ করার জন্য অপরদিকে নালিশি করার ক্ষেত্রে শপথ বাক্য পাঠ করতে হয়। নালিশি পরিচালনা করার ক্ষেত্রে অভিযোগকারী নির্দিষ্ট, নির্দিষ্ট বানান ভুল, এই জায়গায় জফলা দিবেন না। উপস্থিত হলো মামলার কোনো ক্ষতি হবে না। অপরদিকে নালিশকারী তারিখে উপস্থিত না থাকলে মামলা খারিজ, খারিজ হবে, বাক্য সমাপ্ত করতে হবে। বলা হয় অভিযোগকারী, আর নালিশকারীকে বলা হয় ফরিয়াদি। সো মাহবুব আরিফ সাহেব, আপনার আপনি এখানে পাবেন 2 পাবেন, 5-এ 2। আলিফ তো দেখছি। আরিফ রায়হান খান। আরিফ রায়হান খান, লেখা একটু ভালো করতে হবে, তার মাত্রা দিতে হবে। উপস্থাপন করতে পক্ষান্তরে ম্যাজিস্ট্রেটের নিকট দায়ের করতে হয়। প্রাথমিক তথ্য উপস্থাপন করা হয়। প্রাথমিক তথ্য জিআর কেস বলে, সিআর কেস বলে। ওকে। আরিফ রায়হান খান, আপনি 2.5 পাবেন। সর্বশেষ লেখছেন লাকি বিশ্বাস। লাকি, শুনতে পাচ্ছেন? জি স্যার। কেমন আছেন? স্যার ভালো আছি স্যার, আপনি ভালো আছেন?
কালকে কি কেমন ক্ষয়ক্ষতি হয়েছে নাকি কোনো? স্যার ওই আমাদের আশেপাশে বিল্ডিং তো ফেটে গেছে স্যার। আপনি কেমন আছেন? আপনার বিল্ডিং ঠিক আছে? আমি স্যার একটু হইলে আমার মেয়ে আর আমি ওই কম্বল ধুয়ে ছাদে নাড়তে গেছি, পরে ওই তার ছিঁড়ে গেছে, পরে তার ওই নিচের দিকে এইভাবে ইয়ে করে আমি দেখতে গেছি যে তার কি বাড়তি তার আছে কিনা, আমার মেয়ে আর আমি ওই সময় কাঁপন স্যার, কি বলবো আমার দুর্ঘটনা। পরে মেয়ে বলছে মা ভূমিকম্প নামবো তাড়াতাড়ি, পরে আমি আরো দৌড় মারছি। খুব খারাপ একটা পরিস্থিতি কালকে স্যার, বলার ভাষা নাই। তো লাকি, আপনি 2 পাবেন, 5-এ 2। আশা করি সামনে আরো ভালো হবে, চেষ্টা করে যান। আহ, সবাই মোটামুটি দেখান নাই, 15 জন ক্লাসে ছিলেন। কে কে দেখান নাই আমি যদি বলি, আহ, এ অপ অপ কি মাহবুব সাহেব নাকি? জি স্যার, আমি স্যার। তপন দেখান নাই, ভারতী রয় দেখান নাই, জাহিদ হাসান দেখান নাই। আর স্যার হ্যাঁ, স্যার ওটা না স্যার তপন দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ স্যার দেখ, সূর্য বিশ্বাস ওইটা, সূর্য। ও, আপনি কি সূর্য? হ্যাঁ হ্যাঁ স্যার আমি সূর্য। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, নোট পেয়ে যাবেন, আর একটু ধৈর্য ধারণ করেন। ধৈর্য সবুরে মেয়া ফলে, ধৈর্য পরীক্ষা নিচ্ছি আপনাদের, একটু ধৈর্য ধারণ করেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। জি স্যার।